হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব 1857 সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বা ইংরাজিতে যেটাকে বলছে সিপোই মিউটিনি বা রিভল্ট অফ 1857। ঠিক আছে, এই যে মঙ্গল পাণ্ডের ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই মুভিটা আশা করি তোমরা প্রত্যেকে দেখেছো, না দেখে থাকলেও কোনো অসুবিধে নেই। যদি তোমরা এই মুভিটা দেখো তাহলে এই অধ্যায়টা বোঝা তোমাদের পক্ষে অনেক বেশি সহজ এবং ইন্টারেস্টিং হবে। চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। দেখো, 1857 এই যে মহাবিদ্রোহটা আছে, তার নিচে দেখো আমি একটা ডেট দিয়ে রাখছি, সেটা হচ্ছে 29শে মার্চ। ঠিক আছে, এই 29শে মার্চ আমি তারিখটা কেন দিয়েছি তার পেছনে কারণ আছে, এবং শুধুমাত্র 29শে মার্চই না, আরও দু তিনটে ডেট আছে যা এই সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ পড়তে গেলে আমাদের অবশ্যই পরিষ্কার রাখা দরকার। ঠিক আছে, কারণ সেখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তার আগে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের কারণকে আমি প্রধানত দুটো ভাগে ভাগ করি। কি কি ভাগ? একটা হচ্ছে পরোক্ষ কারণ বা ইনডাইরেক্ট কজ। ঠিক আছে, যেই কারণগুলো দীর্ঘদিন ধরে ভারতবাসীদের মধ্যে জমা হতে হতে ক্ষোভের একটা পুঞ্জীভূত অবস্থা হতে হতে, ঠিক আছে, এক সময় সেটা বিদ্রোহের রূপ নেয়। এটা হচ্ছে পরোক্ষ কারণ। এবং আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ কারণ। ঠিক আছে, তাহলে প্রথমে আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে পরোক্ষ কারণ। দেখো, এই এখানে ছবিতে দেখতে পাচ্ছ, ইনি হলেন লর্ড ডালহৌসি, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে শাসন করত সেই 1757 পলাশির যুদ্ধের থেকে, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনটাকে পরিচালনা করার জন্য ব্রিটিশ সরকার বা ব্রিটিশ পার্লামেন্ট তো পেছনে থাকতো, মানে সামনে ফেসে থাকতো হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর পেছনে সেটাকে পরিচালনা করতো কে? ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ গভর্নর। তো তারা ভারতবর্ষে বিভিন্ন রকমের উচ্চপদস্থ আধিকারিকদেরকে পাঠাতো, যারা নাকি এই শাসনটা পরিচালনা করত। তো ওই রকমই একটা পদ ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। ঠিক আছে, তার আগে কিন্তু এই পদটার নাম ছিল গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তো যাই হোক, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া 1798 থেকে 1805 পর্যন্ত ছিলেন লর্ড ওয়েলেসলি। তিনি সাম্রাজ্য বিস্তারের জন্য, অর্থাৎ ব্রিটিশদের একটাই লক্ষ্য ছিল যেন তেন প্রকারে সাম্রাজ্যকে বিস্তার করা, আরও অধিক পরিমাণে শোষণ করা, আরও অধিক পরিমাণে সাম্রাজ্যটাকে বড় করা। ঠিক আছে, তো এই নীতির জন্য লর্ড ওয়েলেসলি কি করে? একটা কূটনৈতিক নীতি ইন্ট্রোডিউস করে। সেই নীতিটার নাম হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডারি অ্যালায়েন্স। এই অধীনতামূলক মিত্রতার নীতিটা কি তোমরা সবাই জানো, তাও আমি একটু বলছি। ধরো, এটা হচ্ছে 1 নম্বর একটা রাজ্য। ঠিক আছে, এটা 2 নম্বর একটা রাজ্য এবং এটা হচ্ছে 3 নম্বর একটা রাজ্য। এবার ব্রিটিশ সরকার কি বলল, বা এই লর্ড ওয়েলেসলি কি বলল, যে 1 নম্বর রাজ্যটাতে গিয়ে বলল যে, সেই মানে 1 নম্বর রাজ্যের দেশীয় রাজাকে গিয়ে বলল যে আমি আপনাকে এই 2 এবং 3 নম্বর রাজ্যটা থেকে রক্ষা করব। ঠিক আছে, আপনার রাজ্যে আমার সেনাবাহিনী উপস্থিত থাকবে, তারা আপনাকে বহির শত্রুর আক্রমণ থেকে রক্ষা করবে। তো এই 1 নম্বর রাজ্যের রাজা বেশ স্বস্তি পেল, যে বাহ, এটা তো ভালোই, কারণ সেই দেশীয় রাজ্যের রাজার সামরিক বাহিনী কিন্তু ততটা শক্তিশালী ছিল না। ঠিক আছে, তাহলে বিনিময়ে সামান্য অর্থ দিলেই হয়ে যাবে। আবার 2 নম্বর রাজ্যটাতে গিয়ে বলল যে আমি আপনাকে এই দুটা বহির শত্রুর আক্রমণ থেকে রক্ষা করব। ঠিক আছে, বিনিময়ে আপনার রাজ্যে আমার সৈন্য মোতায়েন থাকবে। ঠিক আছে, এবং বিনিময়ে কিছু আমাকে অর্থ দেবেন। ঠিক আছে, এও রাজি হয়ে গেল। তৃতীয় রাজ্যে গিয়ে বলল যে আমি আপনাকে 2 এবং 1-এর থেকে রক্ষা করব, বিনিময়ে আপনার রাজ্যে আমার কিছু সৈন্য থাকবে এবং আপনি আমাকে কিছু অর্থ সাহায্য দিবেন। তো প্রত্যেক রাজ্যের রাজা কিন্তু বেশিরভাগই রাজি হয়ে গিয়েছিল। প্রথম যে রাজ্যটা রাজি হয় সেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। বোঝা গেল?
তো ব্রিটিশদের এই কূটনৈতিক চালের পেছনে প্রধান উদ্দেশ্য ছিল যে এই রাজ্যে ব্রিটিশরা নিজেদের সেনাবাহিনী মোতায়েন রেখে সেই রাজ্যের সিক্রেট, সেই রাজ্যের প্রাইভেসি, সেই রাজ্যের শক্তিশালী দিক, সেই রাজ্যের দুর্বল দিক প্রভৃতি নানা দিক সম্পর্কে তথ্য সংগ্রহ করে, ঠিক আছে, ঝোপে কোপ মারতে। বোঝা গেল? তো এইভাবে ব্রিটিশরা এই অধীনতামূলক মিত্রতার নীতি কিন্তু নিয়ে আসে। এটা কে নিয়ে আসছিল? লর্ড ওয়েলেসলি। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো নেক্সট যে পরোক্ষ কারণটা রয়েছে সেটা হচ্ছে লর্ড ডালহৌসির ডকট্রিন অফ ল্যাপস বা সপ্ত বিলোপ নীতি। ঠিক আছে, লর্ড ডালহৌসিও ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এর সময়কালটা ছিল 1848 থেকে 1856। তো লর্ড ডালহৌসি দেখলো যে না, আমাদের এখনো পর্যন্ত যেই সমস্ত কূটনৈতিক ছলচাতুরিগুলো আছে তাতে তো শোষণ করা যাচ্ছে ভারতীয়দের বা দেশীয় রাজাদের, কিন্তু তাতে না শোষণটা একটু কম হয়ে যাচ্ছে। আমি আরও কি করে শোষণ করতে পারি, আরও কি করে একদম চুষে নিয়ে আসতে পারি, তার জন্য সে আরেকটা পদ্ধতি নিয়ে আসলো। সেটা না হচ্ছে ডকট্রিন অফ ল্যাপস বা সপ্ত বিলোপ নীতি। আচ্ছা বেশ, এই নীতিটার তাহলে মূল কথা কি ছিল? এই নীতিটার মূল কথা ছিল যে কোনো দেশীয় রাজ্যের রাজার যদি পুত্র সন্তান না থাকে, মানে নিজের পুত্র সন্তান না থাকে, তাহলে সেই রাজা দত্তক পুত্র নিতে পারবে না এবং সেই রাজা মারা যাওয়ার পর সেই রাজ্য পুরোপুরিভাবে ব্রিটিশদের অধীনে চলে যাবে। বোঝা গেল? মানে আবার আমি বলছি, কোনো দেশীয় রাজ্যের রাজার যদি নিজের পুত্র সন্তান না থাকে তাহলে সেই রাজ্য ব্রিটিশদের অধীনে চলে যাবে সেই রাজা মারা যাওয়ার পর। অর্থাৎ এক কথায় নিজের ওয়েবসাইট থেকে ডাউনলোড হওয়া সন্তান লাগবে, অন্যের ওয়েবসাইট থেকে ডাউনলোড হলে চলবে না, অন্যের ওয়াইফাই নিয়ে ডাউনলোড করলেও কিন্তু চলবে না। ঠিক আছে, তো এই নীতিটাও তুমি স্বাভাবিকভাবে ভাবো, ঠিক আছে, এই নীতিটাও কিন্তু সচরাচর কোনো দেশীয় রাজ্যই স্বইচ্ছায়, ঠিক আছে, মেনে নিতে পারেনি। ক্লিয়ার? যেমন তুমি ঝাঁসির রানী, ঠিক আছে, লক্ষ্মীবাই, রানী লক্ষ্মীবাই, ও তো রানী ছিল তাই না, ওর কোনো পুত্র সন্তান ছিল না। তো যখন ব্রিটিশরা ওই রাজ্যটাকেও কেড়ে নিচ্ছিল তখন ঝাঁসির রানী বলছিল যে না, আমি আমার ঝাঁসি দিব না। বোঝা গেল? তো এটাও একটা ছিল কি পরোক্ষ কারণ। এবং আরও বিভিন্ন পরোক্ষ কারণ রয়েছে। দেখো এখানে আমি ম্যাপের মধ্যে দেখিয়েছি যে ডকট্রিন অফ ল্যাপসটা যে আছে সেটা কোথায় কোথায় ঠিক প্রভাব ফেলেছিল, মানে কোন কোন রাজ্য এর কবলে চলে আসছিল। প্রথমেই দেখো সাতারা 1848-এ, তারপর নাগপুর, ঝাঁসি, আওয়াধ, ঠিক আছে, উদয়পুর, ঠিক আছে, ভগৎ। ক্লিয়ার? এই জন্য কিন্তু ইতিহাস পড়তে গেলে ম্যাপটা খুব প্রয়োজন। আমি তোমাদের আগের ভিডিওটাতে বারবার বলেছিলাম যে ইতিহাস পড়তে গেলে দুটো জিনিস মেনলি লাগবে। একটা হচ্ছে ম্যাপ সম্পর্কে আমাদের নলেজ থাকা প্রয়োজন, কোথায় এর এক্স্যাক্ট লোকেশন, কোথাকার কথা বলা হচ্ছে, ঠিক আছে, আর হচ্ছে কি সময়, কোন সময়ের কথা বলা হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, দেখো সাতারা হয়েছে দখল, মানে সাতারা এই সপ্তবিলোপ নীতির মাধ্যমে ব্রিটিশদের অধীনে আসে কবে? 1848-এ। উদয়পুর আসে 1852-তে, ঝাঁসি আসে 1853-তে, আওয়াধ, যেটাকে লর্ড ডালহৌসি বলেছিল চেরি, এই চেরি ফলটাকে আমি খেয়ে ফেলাবো, ঠিক আছে, তো এই আওয়াধটা আসে 1856-তে এবং এই আওয়াধের নবাব ছিল ওয়াজিদ আলী শাহ। ঠিক আছে, ব্রিটিশরা বলেছিল ওয়াজিদ আলী শাহ আর আওয়াধকে শাসন করতে পারছে না, ঠিক আছে, তাই তার রাজ্যটা আমরা নিয়ে নিলাম। ঠিক আছে, এর পরিবর্তে কি হয়, তা এই ওয়াজিদ আলী শাহের বউ এবং ছেলে মহাবিদ্রোহে কিন্তু সামিল হয়। ঠিক আছে, এছাড়াও তুমি দেখো এই যে মহাবিদ্রোহের কারণ সমূহ, মানে পরোক্ষ কারণ সমূহ, রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক বিভিন্ন কারণ, ধর্মীয় কারণ, সামরিক কারণ, ঠিক আছে, এই কারণগুলোকে আরো কিন্তু বিশ্লেষণ আমরা করব। ঠিক আছে, যখন তোমরা নোট পড়বে, যখন তোমরা খাতায় লিখবে, তখন কিন্তু এই কারণগুলোকে আরো বিশ্লেষণ করতে হবে। যে রাজনৈতিক কারণের মধ্যে যেমন পড়ছে ধরো সপ্তবিলোপ নীতি, অধীনতামূলক মিত্রতা নীতি। অর্থনৈতিক কারণের মধ্যে পড়ছে ধরো
বিভিন্ন রকমের মানে খাজনা অধিক পরিমাণে নিয়ে চলে আসছে ব্রিটিশরা। ঠিক আছে, ধর্মীয় কারণের মধ্যে পড়ছে ওই কার্তুজের ঘটনাটা, তারপর বিভিন্ন সতীদাহ প্রথা রোধ করে দিয়েছিল, তারপর হচ্ছে বাল্যবিবাহ রোধ করে দিয়েছিল, বিধবা বিবাহ চালু করেছিল। সামাজিক কারণের মধ্যে পড়ছে ভারতীয়দের তারা কাফের বলতো, কালা আদমি বলতো, বেঈমান বলতো। তো বিভিন্ন রকমের পরোক্ষ কারণ কিন্তু আমরা দেখতে পাই, এবং এই পরোক্ষ কারণগুলো একটার পর একটা দীর্ঘ দিন ধরে ভারতীয়রা সহ্য করে 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 এক সময় তাদের কিন্তু ধৈর্যের বাঁধটা কিন্তু ভেঙে যায়, দেওয়ালে পিঠ ঠেকে যায়। আর ঠিক তখনই, ঠিক আছে, মানে একদম তৈরি একটা জ্বলন্ত একটা দাবদাহে, ঠিক আছে, লাস্ট যে আগুনটা ছড়ে সেটা হচ্ছে সিপাহী বিদ্রোহ বা ওই মঙ্গল পাণ্ডের ওই ঘটনাটা। ঠিক আছে, আরেকটা বলে নিই যে আমরা এতক্ষণ দেখলাম লর্ড ডালহৌসির কথা, তার আগে বললাম লর্ড ওয়েলেসলির কথা। কিন্তু যদি বলে যে মহাবিদ্রোহের সময়, হ্যাঁ, ভাইসরয় বা হচ্ছে গভর্নর জেনারেল কে ছিলেন, সেটা হচ্ছে লর্ড ক্যানিং, 1856 থেকে 1862। এই ভদ্রলোকটাই কিন্তু শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবং প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া। এবং এই ভদ্রলোকটাই কিন্তু এলাহাবাদ দুর্গ থেকে মহারানীর ঘোষণাপত্রটা কিন্তু পড়ে শোনায়। তো যাই হোক, এইবার আমরা দেখব যে প্রত্যক্ষ কারণটা কি ছিল। প্রত্যক্ষ কারণ ছিল হচ্ছে এই এনফিল্ড রাইফেল। এই এনফিল্ড রাইফেল কি? এনফিল্ড রাইফেল হচ্ছে যে আগে এই রাইফেলটা ছিল কাঠের তৈরি, ঠিক আছে, এবং সেই কাঠের তৈরি রাইফেলটা একটা গুলি করার পর রিলোড হতে না আরো সময় নিত। তাই ব্রিটিশরা কি করলো, আপডেট করে লোহার একটা রাইফেল নিয়ে আসলো, এবং সেই রাইফেলে যে গুলি বা যেই কার্তুজ বা যেই টোটাটা ইউজ হতো, সেই টোটাটাকে না এই দাঁত দিয়ে ছিঁড়তে হতো। দাঁত দিয়ে ছিঁড়ে তারপর বন্দুকের মধ্যে ঢুকিয়ে তারপর সেটাকে কিন্তু রেডি করতে হতো। তো বিভিন্নভাবে এই ঘটনাটা ছড়িয়ে পড়ে যে এই কার্তুজটা নাকি বাইরের দিক থেকে যে আবরণটা আমরা দেখতে পাচ্ছি, এই আবরণটা গরু এবং এই শুয়োরের চর্বি দিয়ে তৈরি করা হয়েছে। এর ফলে কি হয়, যারা হিন্দু তারা তো গরু তাদের কাছে একটা ভগবান স্বরূপ, এবং যারা হচ্ছে মুসলমান তারা কিন্তু শুয়োরকে মানে শুয়োরের জিনিসকে তারা অনেক বেশি মানে, বোঝা গেল, তারা সহ্য করতে পারে না। তো যাই হোক, এই দুই ধর্মের মানুষের কাছে যখন এই খবরটা পৌঁছলো, তখন কিন্তু মানুষ কি করলো, তখন মানুষ নিজের ক্ষোভটাকে বাইরে কিন্তু বের করে নিয়ে আসলো, এবং প্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনি হচ্ছেন এই মঙ্গল পাণ্ডে, অর্থাৎ শেষ সলাইটা কিন্তু ইনিই মেরেছিলেন। ইনি কি করছিলেন, 1857 29 মার্চ, ঠিক আছে, দুজন ব্রিটিশ অফিসারকে ইনি গুলি করেন। কেন গুলি করেন? কারণ তিনি জানতে চেয়েছিলেন যে এই কার্তুজের মধ্যে কি গরু এবং শুয়োরের চর্বি মেশানো আছে। ব্রিটিশরা তার কিন্তু উত্তর দিতে পারেনি। ঠিক আছে, তারও ধৈর্যের বাঁধ ভেঙে যায় যে যে আপনারা এই রকম এতটা নিচে নামতে পারেন, আমাদের ধর্মটা আমাদের থেকে ছিনিয়ে নিলেন। ঠিক আছে, কারণ ধর্ম প্রত্যেকের কাছে কিন্তু একটা সেন্সিটিভ বিষয়। এখনই আমাদের কাছে ধর্ম কতটা সেন্সিটিভ, ঠিক আছে, আর যারা 1857-তে ছিল তাদের কাছে ধর্মটা আরো কতটা সেন্সিটিভ বোঝাই যাচ্ছে। তো মঙ্গল পাণ্ডে কে ছিলেন? মঙ্গল পাণ্ডে ছিল 34 নম্বর রেজিমেন্টের একজন সৈনিক। ঠিক আছে, কলকাতার ব্যারাকপুরে ছিল এর সেনা ছাউনিটা, এবং এই অফিসারকে মারার প্রতিবাদ স্বরূপ, ঠিক আছে, ব্রিটিশরা 8ই এপ্রিল 1857-তে তাকে কিন্তু ফাঁসি দিয়ে দেয়। এইবার শুরু হলো মেন ঘটনাটা। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে যে এটাই হচ্ছে প্রত্যক্ষ কারণ। আগের যে কারণগুলো আমরা দেখলাম না, সেটা হচ্ছে সমস্তটাই পরোক্ষ কারণ, এবং প্রত্যক্ষ কারণ হচ্ছে এটা। ক্লিয়ার? আচ্ছা, আসল বিদ্রোহ কিন্তু শুরু হয় মিরাট থেকে 10ই মেতে 1857। ক্লিয়ার? এই বিদ্রোহটা যদিও হওয়ার কথা ছিল 30শে মেতে, কিন্তু ভারতীয়দের ধৈর্যের বাঁধ এতটাই ভেঙে যায় যে তারা আর ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেনি। ঠিক আছে, তারা 10ই মেতেই বিদ্রোহ ঘোষণা করে দেয়, এবং দিল্লিতে বাহাদুর শাহ জাফরকে তারা ইনভাইট করে বলে যে
আপনি আমাদের সম্রাট, আপনি আমাদের ভারতের সম্রাট, ঠিক আছে, আপনি আমাদের ভারতের রাজা, ঠিক আছে, আপনি আমাদের এই বিদ্রোহটাকে লিড করুন, ঠিক আছে। তো বাহাদুর শাহ জাফরের বয়স সেই সময় প্রায় ৮০ পার হয়ে গেছিল, এবং সে অনেক প্রত্যেক ভারতবাসীর রিকোয়েস্ট শুনে, তার বিভিন্ন সভাসদদের রিকোয়েস্ট শুনে, ঠিক আছে, যেহেতু ব্রিটিশরা তাকেও কিন্তু খেপিয়ে দিয়েছিল, ঠিক আছে, তার গল্পটা আমি বলবো, ঠিক আছে। তো যাই হোক, বাহাদুর শাহ জাফর কিন্তু এই ইসের একটা নেতা হয়, এই মহাবিদ্রোহের কিন্তু নেতা হয়, এবং প্রত্যেকে মিলে স্লোগান তোলে, মারো ফিরাঙ্গিও কো, প্রত্যেকে মিলে কি স্লোগান তোলে, মারো ফিরাঙ্গিও কো। আচ্ছা, এটা দেখেছি আমরা। আচ্ছা, এই দেখো বাহাদুর। তো এই বাহাদুর শাহ জাফর কে ছিলেন? বাহাদুর শাহ জাফর ছিলেন মোঘলদের শেষ সম্রাট। তিনি শেষে ছিলেন দিল্লিতে, তিনি এই লাল কেল্লাটায় অবস্থান করতেন, মানে শেষ যে সম্রাট যদি আমরা বলি গোটা ভারতবর্ষের, তাহলে কিন্তু এই বাহাদুর শাহ জাফর। এই মহাবিদ্রোহ যারা সিপাহী ছিল বা গোটা ভারতবাসী, তাকে কিন্তু সেই সময় বলেছিল যে আপনি আমাদের সম্রাট, আপনি আমাদের রাজা, আপনি এই বিদ্রোহটাতে নেতৃত্ব দিন, ঠিক আছে। এবং তার নিজেরও ব্যক্তিগত কারণ ছিল, কারণ ব্রিটিশরা কি করেছিল, ব্রিটিশরা তাকে এই লালকেল্লা থেকে সরিয়ে নিয়ে গিয়ে মায়ানমারের রেঙ্গুন জেলে বন্দি রাখে, এবং 1862 সালে তিনি এই রেঙ্গুন জেলের মধ্যেই কিন্তু মারা যায়। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে দিল্লি থেকে এই বিদ্রোহটাকে লিড করেছিল কে? বাহাদুর শাহ জাফর। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো লখনৌ। লখনৌ দেখো কোথায়? উত্তরপ্রদেশে আছে। লখনৌটা কোথায় আছে? উত্তরপ্রদেশে আছে। উত্তরপ্রদেশটা কোথায় আছে? ভারতের এই সাইডটাতে কিন্তু আছে। ক্লিয়ার? এই জন্যই কিন্তু আমি ম্যাপটা দিয়েছি, যাতে তোমরা ম্যাপের সঙ্গে পরিচিত হতে পারো, ঠিক আছে। তো এই লখনৌয়ের নবাব কে ছিল? ওয়াজিদ আলী শাহ। লখনৌতে আওয়াধ নামে আওয়াধ নামে একটা রাজ্য ছিল, তার ইয়ে ছিল হচ্ছে ওয়াজিদ আলী শাহ, ঠিক আছে। ওয়াজিদ আলী শাহের রাজ্যটাও ব্রিটিশরা নিয়ে নিয়েছিল, এবং তার বউ ও ছেলে বেগম হজরত মহল ও বিজরিস ওয়াসির, ঠিক আছে, লখনৌ থেকে কিন্তু এই মহাবিদ্রোহকে লিড করেছিল। আচ্ছা, তারপর দেখো কানপুরের নানা সাহেব এবং তাতিয়া টুপি। কানপুরটাও কিন্তু এই উত্তরপ্রদেশেই রয়েছে। কানপুর থেকে কারা কারা লিড করেছিল? নানা সাহেব এবং তাতিয়া টোপে। আচ্ছা, উত্তরপ্রদেশের ঝাঁসি, ঝাঁসি থেকে লিড করেছিল হচ্ছে রানী লক্ষ্মীবাই, ঠিক আছে। একে ব্রিটিশদের একজন ঐতিহাসিক বলেছিল, ইনি ছিলেন হচ্ছে বেস্ট ফাইটার, ঠিক আছে, মহাবিদ্রোহের বেস্ট ফাইটার ছিলেন ইনি, ঠিক আছে। আর ঝাঁসির রানী লক্ষ্মীবাই বলেছিল যে আমি আমার ঝাঁসি দেব না। আচ্ছা, এই ছবিতে দেখো আমি বিভিন্ন প্লেসগুলো, এবং প্রতিটা প্লেস থেকে কারা কারা লিড করেছিল, এবং সেই বিদ্রোহটাকে ব্রিটিশদের কোন আধিকারিকরা দমন করেছিল, সেটার আমি একটা চার্ট দিয়েছি, ঠিক আছে। দেখো দিল্লি থেকে বাহাদুর শাহ জাফর এবং তার সেনাপতি বাকু সিং লিড করেছিল, এবং সেটাকে দমন করেছিল নীলকণ্ঠন। কানপুর থেকে নানা সাহেব এবং হচ্ছে টিপু সুলতান লিড করেছিল, সেটাকে দমন করেছিল ক্যাম্পবেল। লখনৌ থেকে বেগম হজরত মহল ও বিজরি স্কোয়াসির, সেটাকে দমন করেছিল ক্যাম্পবেল। ঝাঁসি থেকে লক্ষ্মীবাই, সেটাকে দমন করেছিল হাকরোস। বিহার থেকে কৌর সিং, সেটাকে দমন করেছিল ভিনসেন্ট আইয়ার। এলাহাবাদ থেকে লিয়াকত আলী, সেটাকে দমন করেছিল স্মিথ নীল নেইল। বারেলি থেকে খান বাহাদুর খান, সেটাকে দমন করেছিল ক্যাম্পবেল। আর ওড়িশা থেকে সুরেন্দ্র শাহী অ্যান্ড উজ্জ্বল শাহী, এরা নিজেরাই স্যারেন্ডার করে দেয়। ক্লিয়ার? তাহলে কোন প্লেস থেকে, ভারতবর্ষের বিভিন্ন এরিয়া থেকে তো এই বিদ্রোহটা হয়েছিল, তো কোন জায়গা থেকে কারা নেতৃত্ব দিয়েছিল, এবং সেই এক একটা টুকরো টুকরো বিদ্রোহকে কারা দমন করেছিল, ব্রিটিশদের কোন আধিকারিকরা দমন করেছিল। আচ্ছা, তারপরে দেখো যে কোন ভারতীয়রা ব্রিটিশকে সাহায্য করেছিল, ঠিক আছে। ব্রিটিশদেরকে তো সাহায্যও করে, কারণ ঘর শত্রু বিভীষণ না থাকলে এরা বাইরের লোক এসে এত সাহস পায় কিভাবে। তো প্রথম যে ঘর শত্রু বিভীষণটা ছিল, তার নাম হচ্ছে হায়দ্রাবাদের নিজাম। হায়দ্রাবাদটা কোথায়? এই যে সাউথের দিকে কিন্তু। তাহলে হায়দ্রাবাদের এই নিজাম, এ কিন্তু ব্রিটিশদেরকে সাহায্য করেছিল। সিন্ধিয়ার রাজা, হলকার রাজা, এরা কিন্তু ব্রিটিশদেরকে সাহায্য করেছিল। এবং কোথায় কোথায় মহাবিদ্রোহ হয়েছিল? নর্থ ইন্ডিয়াতে হয়েছিল, সেন্ট্রাল ইন্ডিয়াতে হয়েছিল, ওয়েস্টার্ন ইন্ডিয়াতে হয়েছিল। আর কোথায় হয়নি? সাউথ ইন্ডিয়াতে হয়নি, আর পাঞ্জাবে কিন্তু হয়নি। আচ্ছা, আরেকটা এখানে আমি বলে দিচ্ছি যে সব থেকে বেশি মহাবিদ্রোহ হয়েছিল হচ্ছে কিন্তু উত্তরপ্রদেশে, ঠিক আছে। এই যে তোমরা আগের ছবিতে দেখো,
ঝাঁসি, কানপুর, তারপর হচ্ছে লখনৌ, এগুলো সব কিন্তু উত্তরপ্রদেশ সাইডে, ঠিক আছে। তাহলে সব থেকে বেশি হয়েছিল উত্তরপ্রদেশে, তাছাড়াও নর্থ ইন্ডিয়ায় হয়েছিল, সেন্ট্রাল ইন্ডিয়ায় হয়েছিল, ওয়েস্টার্ন ইন্ডিয়ায় হয়েছিল, কিন্তু সাউথ ইন্ডিয়ায় কিন্তু মানে একটুকু হয়নি, এবং পাঞ্জাবে কিন্তু হয়নি। আচ্ছা, এরপর দেখো কেন এই মহাবিদ্রোহটা ব্যর্থ হয়েছিল। মহাবিদ্রোহের ব্যর্থতার পিছনে সবথেকে বড় কারণ ছিল সঠিক পরিকল্পনার অভাব। কোনো পরিকল্পনাই এদের মধ্যে ছিল না। যেমন 30শে মে অ্যাটাক করার কথা ছিল, 30শে মে বিদ্রোহ ঘোষণা করার কথা ছিল, সেটাকে ওরা 10ই মেতেই করে দেয়। বোঝা যাচ্ছে? তাহলে কোনো সুপরিকল্পনা কিন্তু ছিল না। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের মধ্যেও যদি পরিকল্পনার অভাব থাকে তাহলে কিন্তু আমরা কোনো কাজে সফলতা পেতে পারি না। আচ্ছা, তারপরে ছিল সর্বভারতীয় ঐক্যের হক। প্রত্যেকে না এই মহাবিদ্রোহটাকে নিজের একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছিল। তারা কেউ স্বাধীনতার জন্য কিন্তু লড়াই করেনি। ওই বাহাদুর শাহ জাফর, ও লড়াই করেছিল, ব্রিটিশরা ওকে লালকেল্লা থেকে নিয়ে গিয়ে ওই রেঙ্গুন জেলে পাঠিয়ে দিয়েছে বলে। তারপরে টিপু সুলতান, নানা সাহেব, এরা নিজেদের ব্যক্তিগত স্বার্থে করেছিল। সিপাহীরা নিজেদের ব্যক্তিগত স্বার্থে করেছিল। প্রত্যেকে নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই মহাবিদ্রোহে ঝাঁপিয়ে পড়েছিল বলেই, ঠিক আছে, এদের মধ্যে কিন্তু সর্বভারতীয় ঐক্য, যে একটাই লক্ষ্য থাকবে, ঠিক আছে, সেই রকম কিন্তু ঐক্যের অভাব ছিল। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে দেখো যোগ্য নেতৃত্বের অভাব। ঠিক আছে, বাহাদুর শাহ জাফরকে নেতা বানালেও তার বয়স কিন্তু হয়ে গেছিল 80-রও ওপরে, তাই সে কিন্তু ততটা ভালো নেতৃত্ব দিতে পারেনি। ঠিক আছে, তাই যোগ্য নেতৃত্বের অভাব এই বিদ্রোহের ব্যর্থতার পেছনে কিন্তু একটা বড় কারণ। তারপর উন্নত যোগাযোগের অভাব, মানে সেই সময় যোগাযোগ ব্যবস্থা তো আজকের দিনের মতো ছিল না যে আজকে আমি 1 সেকেন্ডে, 1 মিলি সেকেন্ডে, ঠিক আছে, ভারতবর্ষের এই পার থেকে ওই পারে একটা কোনো নিউজ পাঠিয়ে দিয়ে দিতে পারি। ঠিক আছে, সেই সময় যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল ছিল। তাই কবে বিদ্রোহ হবে সেই খবর পৌঁছতে পৌঁছতেই, এক গ্রুপ থেকে আরেক গ্রুপে, এক রাজ্য থেকে আরেক রাজ্যে পৌঁছতে পৌঁছতেই ব্রিটিশরা সেটাকে দমন করতে সচেষ্ট হয়ে গিয়েছিল। শোনা যায় যে রুটির মাধ্যমে নাকি যোগাযোগটা তারা করেছিল সিপাহীরা। আচ্ছা, লাস্ট পয়েন্ট দেখো, বাট নট লিস্ট, সেটা হচ্ছে আধুনিক অস্ত্র ও রণকৌশলের অভাব। ভারতীয়দের কাছে কোনো আধুনিক অস্ত্র শস্ত্র কিন্তু ছিল না, বা যুদ্ধের কোনো স্ট্র্যাটেজি জানা ছিল না যে কোনভাবে যুদ্ধ করা হবে। বোঝা যাচ্ছে? এখন বর্তমান দিনে আমরা দেখলাম অপারেশন সিঁদুরে ভারতের কাছে কত রকমের স্ট্র্যাটেজি, কিন্তু 1857-তে কিন্তু অত স্ট্র্যাটেজি কিন্তু ছিল না। এই জন্য বর্তমানে মোদী সরকার, ওর প্রথম পলিসি কিন্তু ছিল ভারতকে শক্তিশালী করা। ঠিক আছে, ভারতকে চারদিক থেকে নিরাপত্তা বলয়টাকে স্ট্রং রাখা। ঠিক আছে, এই যে এপিজে আব্দুল কালাম যখন মিসাইল তৈরি করে, সে কিন্তু বলেছিল আমি এই মিসাইলটা কিন্তু কোনো দেশকে আক্রমণ করার জন্য তৈরি করিনি, আমি এই মিসাইলটা তৈরি করেছি নিজের সেফটির জন্য, নিজের নিরাপত্তার জন্য। ক্লিয়ার? বোঝা গেল তাহলে কেন ব্যর্থ হয়েছিল। আচ্ছা, এরপর দেখো ফলাফল। মহাবিদ্রোহতে ভারতবর্ষের যারা সৈনিক ছিল, তথাকথিত ভারতবর্ষের যারা রাজা মহারাজা ছিল, সাধারণ মানুষ যারা ছিল, তারা প্রত্যেকে কিন্তু হেরে গিয়েছিল। অর্থাৎ মহাবিদ্রোহটা ভারতীয়দের কাছে একটা ব্যর্থতা। কিন্তু এই ব্যর্থতাটা কিন্তু ইংরেজদের রাতের ঘুমকে কেড়ে নিয়েছিল। ঠিক আছে, ইংরেজরা ভয় পেয়ে গিয়েছিল। কেন ভয় পেয়ে গিয়েছিল? কারণ ভারতীয়রা প্রতিবাদ করতে শিখলো, ভারতীয়রা ঘুরে দাঁড়াতে শিখলো, ভারতীয়রা ইটের জবাব পাটকেলে দেওয়া শিখলো। ঠিক আছে, এই ভয় পাওয়ার ফলে, ঠিক আছে, ভিক্টোরিয়া বা ব্রিটিশ পার্লামেন্ট এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে মারলো এক লাথি মেরে তাকে সুইচ অফ করে দিল। সুইচ অফ করে দিয়ে নিজে এবার ডাইরেক্ট মাঠে নামলো ভিক্টোরিয়া এবং হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, তারপর দেখো যে ব্রিটিশ সরকার ডাইরেক্টলি ক্রাউন রুল শুরু করে। এলাহাবাদ দুর্গ থেকে মহারানীর ঘোষণাপত্র পড়ে শোনায় ভাইসরয় ক্যানিং। এলাহাবাদকে একদিনের জন্য ভারতের রাজধানী করা হয়। বোঝা গেল? তাহলে এই উত্তরপ্রদেশের যে এলাহাবাদ আছে, এই এলাহাবাদের এই যে দুর্গটা, এই দুর্গ থেকে ভাইসরয় ক্যানিং ভিক্টোরিয়ার যে ঘোষণাপত্র সেটাকে পড়ে শোনায়। ঠিক আছে, এবং সম্পূর্ণভাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কিন্তু চালু হয়। আচ্ছা, আর কি হয়েছিল? গভর্নর জেনারেল এই একটা পদ ছিল, এই পদটা পরিবর্তিত হয়ে হলো ভাইসরয়। এই জন্য দেখবা শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া দেখো ক্যানিং, আবার প্রথম ভাইসরয় অফ ইন্ডিয়া এটাও দেখো কিন্তু ক্যানিং। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো ইউরোপিয়ান আর্মি তারা কিন্তু নিয়োগ করলো, বা ইউরোপিয়ান আর্মি তারা কিন্তু
ডিপ্লয়েড করলো, কারণ ইউরোপিয়ান আর্মিরা এই ধরনের বিদ্রোহকে, এই ধরনের মানে হঠাৎ মুভমেন্টকে, এই ধরনের হঠাৎ ক্রান্তিকে তারা সহজেই কিন্তু দমন করতে পারে। তো ভারতীয়রা এখন চাইলে সবই কিন্তু করতে পারে। ক্লিয়ার? তো এই জন্য ব্রিটিশরা ভয় পেয়ে ইউরোপিয়ান আর্মিকে ভারতবর্ষে কিন্তু ডিপ্লয়েড করলো। আচ্ছা, তারপর দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এই আইনটা নিয়ে আসলো। এবং আমরা দেখি পরবর্তীকালে ভারতের যখন সংবিধান রচিত হয় 1950-এর 26শে জানুয়ারি, ঠিক আছে, তখন কিন্তু সেই সংবিধানের মধ্যে আমরা এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এই যে আইনটা আছে, এই আইনটার কিন্তু আমরা প্রভাব লক্ষ্য করতে পারি। আচ্ছা, আর একটা রুল তারা চালু করলো, সেটা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল। ধরো এই ছবিটাতে পেছনের এই লোকটা হচ্ছে ব্রিটিশ, এরা কি করলো, এরা ভারতীয়দের মধ্যেই, ঠিক আছে, একে অপরের মধ্যেই, ভাই ভাইয়ের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে, উচ্চ শিক্ষিত বেকারদের মধ্যে, শিক্ষিত অশিক্ষিতদের মধ্যে, উচ্চবর্ণ নিম্নবর্ণের মধ্যে এরা কি করলো, এরা দ্বন্দ্ব লাগিয়ে দিল যে এরা নিজেরা লড়াই করতে থাকবে এবং আমরা এদেরকে শাসন করব, আমরা এদেরকে শোষণ করব। ঠিক আছে, এই জন্যই কিন্তু বর্তমানে তোমরা দেখো যে হিন্দু মুসলমান ঐক্য, এটা কিন্তু আমরা লাগাই না, এটা বড় বড় নেতারা লাগায়। ঠিক আছে, কারণ সাধারণ মানুষ নিজেরা লড়তে থাকবে, ঠিক আছে, এবং নেতারা ওই দিক থেকে সমস্ত কিছু লুটে নিয়ে চলে যাবে। তো এই সমস্ত ছিল হচ্ছে মহাবিদ্রোহের ফলাফল। আচ্ছা, এরপর আমরা দেখব যে মহাবিদ্রোহের নামকরণ। ঠিক আছে, কে কি কি নাম দিয়েছিল মহাবিদ্রোহকে? মহাবিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিল কে? ভি.ডি. সাভারকার। মহাবিদ্রোহকে ন্যাশনাল স্ট্রাগল বলেছিল কে? বেঞ্জামিন ডিসলি এবং কার্ল মার্কস। মহাবিদ্রোহকে সিপাহী বিদ্রোহ বা সিপই মিউটিনি কে বলেছিল? আর.সি. মজুমদার। আচ্ছা, মহাবিদ্রোহকে বলেছিল যে এই বিদ্রোহ শুরু হয়েছিল ধর্মের জন্য, শেষ হয়েছিল স্বাধীনতার জন্য। কে বলেছিল? এস.এন. ঘোষ। ঠিক আছে, 1857 এই বইটা কে লেখে? এই বইটা লেখে এস.এন. ঘোষ। ঠিক আছে, আরেকটা আর.সি. মজুমদার আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছিল, দ্য সো কল্ড ফার্স্ট ন্যাশনাল ওয়ার অ্যাট ইন্ডিপেন্ডেন্স ইজ নাইদার ফার্স্ট নট ন্যাশনাল নর এ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ বলেছিল যে এই মহাবিদ্রোহটা প্রথম স্বাধীনতা যুদ্ধ না, ঠিক আছে, নাকি প্রথম একটা যুদ্ধ, আর নাকি প্রথম কোনো জাতীয় আন্দোলন। ঠিক আছে, এই জিনিসগুলো আগেও হয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই সমস্ত নামকরণগুলো কিন্তু বিভিন্ন ঐতিহাসিকরা বা বিভিন্ন ব্যক্তিত্বরা তারা কিন্তু দিয়ে ছিল। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটাতে আমরা প্রায় মহাবিদ্রোহটা শেষ করার চেষ্টা করলাম। ঠিক আছে, আরও অনেক ইনফরমেশন আছে, তোমরা যত ভিডিও দেখবে, যত বই পড়বে, তত ইনফরমেশন কিন্তু তোমরা কালেক্ট করতে পারবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। নেক্সট ক্লাসে নেক্সট একটা টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ।